হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর প্রশ্ন সংকলন 2025 এর অঙ্কের থার্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে পশ্চাৎ প্রদত্ত পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিও অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে এক অংশ সমান কত পার্সেন্ট। আমরা জানি এক অংশ মানে 100%কে বোঝাই, অর্থাৎ এক অংশ সমান এখানে হবে 100%, 100%। তারপরে পাশের পিচবোর্ড কাগজটিতে 6টি বর্গাকার ক্ষেত্র আছে, বিন্দু অনুযায়ী ভাঁজ করে পাবো এটা আয়তঘন, চোঙ, শঙ্কু নাকি ঘনক। তাহলে প্রত্যেকটা যেহেতু বর্গক্ষেত্রের মতো, সুতরাং আমরা এখানে ঘনক পাবো। ঘনকের 6টা তল হয় আমরা জানি, এখানে 6টি বর্গাকার ক্ষেত্র আছে। বর্গাকার ক্ষেত্র বলে আমরা এটাকে ঘনক বলতে পারছি। যদি এটা বর্গাকার না হতো, আয়তাকার হতো, তাহলে কিন্তু আমরা আয়তক্ষেত্র বলতাম। তাহলে এটা উত্তর হবে ঘনক। পেনের দৈর্ঘ্য ঢাকনার সঙ্গে পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ হলে পেন ও ঢাকনার দৈর্ঘ্যের অনুপাতের ব্যস্ত অনুপাতটি কী? তাহলে পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। তো এখানে যদি পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ, ঢাকনার দৈর্ঘ্য যদি আমরা x মনে করি, তাহলে পেনের দৈর্ঘ্য হবে 4x। তাহলে পেনের দৈর্ঘ্য 4x, ঢাকনার দৈর্ঘ্য x। তাহলে এটা হলো 4:1। আর এর ব্যস্ত অনুপাত হবে 1:4। তাহলে এখানে হবে 1:4, অর্থাৎ এই উত্তর হবে। তারপরে আছে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপিয়ারগুলির সংখ্যা কত হবে? তাহলে এখানে তোমরা গুনে নাও। 1895 আছে, এর পরেরটা হবে 1896, 1896 পরে 8 4 যোগ করো, তাহলে হলো 1900 সালটা কিন্তু এখানে আচ্ছা আমি এটা খাতায় লিখি, 1 4। তাহলে লিপিয়ার প্রথমে 1995 আছে, তাহলে 1896 হবে লিপিয়ার। তারপরে এরপরে আছে 1900, কিন্তু 1900 লিপিয়ার হবে না। তারপরে 1904, 1908 আর 4 বাড়ালে 1912। তাহলে লিপিয়ার হচ্ছে 1টা 2টো 3টে 4টে, সুতরাং এখানে সি উত্তর, অর্থাৎ 4টে লিপিয়ার আছে। তারপরে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, এখানে এই 0.3 3-এর মাথা পৌনঃপুনিক, এটাকে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলে। এগুলো নয় কেন, কিছু সংখ্যা আছে যার উপরে কিন্তু কোনো পৌনঃপুনিক নেই, এটাকে বলে পৌনঃপুনিক। 1-এর উপরে পৌনঃপুনিক নেই, এখানে 1-এর উপরে পৌনঃপুনিক নেই, সুতরাং এগুলো কিন্তু শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কেবল এটা। এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে, তাহলে এক্সকে 2 দিয়ে গুণ করলে আমরা পাই 2x। এবার এই 2xকে 3 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 3 - 2x, তাহলে এখানে হবে 3 - 2x, অর্থাৎ এই সি উত্তর হবে। তারপরে 2 গসাগু বিশিষ্ট 3টি 2 অঙ্কের সংখ্যা লিখি। তাহলে 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে 3টি, যাদের কিনা গসাগু 2। তো 2 অঙ্কের সংখ্যা আমরা 11, 10 থেকে শুরু করতে পারি। তো 2 গসাগু হতে হবে, তাহলে 10। তাহলে এমন কোনো সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 11 হবে না, 12 হবে, তারপরে 13 হবে না, 14 হবে। তাহলে সবকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এদের গসাগু 2। কিন্তু আমরা যদি এরকম লিখতাম সেটা কিন্তু হতো না। মনে করো 4 লিখলাম, 16 লিখলাম আর 20 লিখলাম, তাহলে এদের গসাগু কিন্তু 4, কারণ সবকটা সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে এটা হবে না, এখানে সবকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারছি, গসাগু 2, সুতরাং এই সেটটা হবে। তারপরে দেখো এখানে আছে 2 অঙ্কের একটি বিজোড় সংখ্যা লিখে তার সবথেকে নিকটবর্তী একটি পূর্ণবর্গ সংখ্যা লিখি। তাহলে 2 অঙ্কের একটি বিজোড় সংখ্যা লিখতে হবে। তাহলে 2 অঙ্কের বিজোড় সংখ্যা সবচেয়ে ছোট হলো 11। 2 অঙ্কের বিজোড় সংখ্যা, তাহলে কেউ 11 লিখবে, কেউ 13 লিখবে, কেউ মানে 11 13 এরকম করতে করতে 19 পর্যন্ত লেখা যায়। তো আমি 11 লিখলাম। তারপরে এখানে বলা আছে যে এর সবথেকে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 11 এর
এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গের সংখ্যা আমরা দুটো পেতে পারি, একটা এর চেয়ে বড় পেতে পারি আর একটা এর চেয়ে ছোট পেতে পারি। এখন পূর্ণবর্গের সংখ্যাটা যে 2 অঙ্কের হবে এরকম কিন্তু কিছু বলা নেই। তো 11 আছে, তাহলে এর পরের পূর্ণবর্গের সংখ্যাটা হলো 16 আর এর আগেরটা হলো 9। তাহলে এ বেশি কাছে নাকি এটা বেশি কাছে সেটা দেখার পালা। তাহলে 16 থেকে 11 বিয়োগ করলাম, এটা হচ্ছে 5, 11-এর সাথে 5 যোগ করলে 16 হয়। 11 থেকে 4-এ যেতে গেলে 11 থেকে আমাকে 9 যেতে হবে, তাহলে 11 থেকে 9 যেতে গেলে 2 বিয়োগ করতে হবে, তাহলে এটা বেশি কাছে। তো পূর্ণবর্গ সংখ্যাটি হলো 9। তাহলে আমরা যদি 11 না ধরতাম, অন্য কোনো সংখ্যা ধরতাম, সেখানে পূর্ণবর্গ সংখ্যাটি কিন্তু অন্য কিছু আসতে পারত। তাহলে এর থেকে 9টা 2 ঘর দূরে, এর থেকে 16টা 5 ঘর দূরে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা 9 বেশি কাছে, সুতরাং এখানে 9 উত্তর। LXXV LXXIV এর মধ্যে কোনটি বৃহত্তর লিখি? 2-এর 3। এখানে LXXV অর্থাৎ L ফর 50, X ফর 10, মানে 50 + 10 + 10 + 5, তাহলে এটা হলো 50, 60, 70, 75, এটা হলো 75। আর তারপরে আছে দেখো, পরে আছে LXXIV, এটা L ফর 50, X ফর 10, পরের X ফর আবার 10 আর IV ফর 4, তাহলে এটা হলো 50, 60, 70, এটা হলো 74। তাহলে এটা বড়, তাহলে কোনটি বৃহত্তর লিখি? অতএব বৃহত্তর সংখ্যাটি হলো LXXV। এরপরে 4-এ আছে 6, 5, 5, 0, 9, 4, 7 সংখ্যাটির 6 এর স্থানীয় মান ঠিক রেখে অন্য অঙ্কগুলি পুনরায় সাজিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে 6 এর স্থানীয় মান ঠিক রাখতে হবে। সংখ্যাটা আছে 6, 5, 5, 0, 9, 4, 7, এই সংখ্যাটা আছে। এখন কি করতে হবে, যে এর 6কে তার জায়গাতে স্থির রাখতে হবে। এই 6, তাহলে 6টা প্রথমেই থাকবে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা একটা 7 অঙ্কের সংখ্যা। এখন 6কে তার জায়গাতে রেখে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো অঙ্কগুলিকে পরপর সাজিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এখানে 6 লিখব, এরপরে ছোট থেকে বড় হিসাবে অঙ্কগুলোকে লিখে দেব। তাহলে 6 লিখলাম, তারপরে আছে ছোট 0, তারপরে আছে 4, তারপরে আছে দুটো 5, তারপরে 7, তারপরে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটা 7 অঙ্কের সংখ্যা হলো, যেটা কিনা এই অঙ্ক দুইগুলো দিয়ে তৈরি। আর এটা ক্ষুদ্রতম সংখ্যা, যেখানে 6-এর স্থান পাল্টায়নি। 15 এর ছোট একটি পূর্ণবর্গ সংখ্যা লিখি। তাহলে 15 এর ছোট একটি পূর্ণবর্গ সংখ্যা। 15 এর ছোট পূর্ণবর্গ সংখ্যা অনেকগুলো আছে। 15 এর ছোট পূর্ণবর্গ সংখ্যা সমান, আমরা 15-র আগে আছে দেখো 9, পূর্ণবর্গ সংখ্যা 9 লিখতে পারি। 3 তিরিকে 9, 2 দুগুণে 4 লিখতে পারি, আবার 1 লিখতে পারি। তাহলে এর থেকে যে কোনো একটা লিখলেই চলবে, 9 লিখলেও চলবে, 4 লিখলেও চলবে, আবার 1 লিখলেও চলবে। তো আমি এখানে সবগুলো বাদ দিয়ে 9 লিখলাম। এরপরে 2 এর 6, 2 এর 6 আছে 4টি 30 থেকে 60 থেকে 90 সেট স্কোয়ারের সাহায্যে যে বিশেষ ধরনের চতুর্ভুজ গঠিত হবে তার নাম লিখি। তাহলে এই
সেট স্কোয়ারটি হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম চারটি। তাহলে চারটি যদি আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ার ব্যবহার করি, তো আমার কাছে সেট স্কোয়ার নেই, সুতরাং ছবিটা এইরকম দেখতে হবে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, আর এর এই বাহুটা সব ক্ষেত্রে বাইরে থাকছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য সমান। তাহলে এই যে চতুর্ভুজ পেলাম, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, সুতরাং এটি একটি রম্বস। তাহলে আমরা রম্বস পাবো। নেক্সট আছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটির একটির মান 30 ডিগ্রি হলে অপরটি কত? একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটি, তাহলে এটা 7। তো মনে করলাম সমকোণী ত্রিভুজ এটা, এ বি সি, এটা সমকোণ, এর বিপরীত কোণ দুটো, এটা একটা আর এটা একটা আছে। তো এরপরে এখানে বলা আছে যে বিপরীত কোণ দুটির মান একটি 30 ডিগ্রি, তাহলে এটা মনে করলাম 30 ডিগ্রি, তাহলে এর মানটা বের করতে হবে। তাহলে তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয় আমরা জানি ত্রিভুজের, তাহলে অপর কোণটির মান সমান 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রিটা বিয়োগ করব, আর এই 30 ডিগ্রিটা বিয়োগ করব। বিয়োগ করলে কত পাই দেখি, 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাই 60 ডিগ্রি, তাহলে অপর কোণটির মান হবে এই 60 ডিগ্রি। এরপরে 3 দাগে আছে, একটি সারিতে যতগুলি চারাগাছ রোপণ করা হলো ঠিক ততগুলি সারিতে মোট 324টি চারাগাছ আছে, প্রতিটি সারিতে যতগুলি চারাগাছ আছে তা হিসাব করে লিখি। অর্থাৎ যতগুলি চারাগাছ ততগুলি সারি, এক্ষেত্রে কী করতে হবে, এই সংখ্যাটার বর্গমূল করতে হবে, 324-এর বর্গমূল। তো 324 এর বর্গমূল করে পাই, তাহলে বর্গমূল আমরা উৎপাদকের সাহায্যে করতে পারি, আবার ভাগ পদ্ধতিতে করতে পারি। তো এখানে ভাগ পদ্ধতিতে করব, 3, 2, 4, উৎপাদকের সাহায্যে করলেও হতো। তাহলে 1 দিয়ে 1 1 1 বিয়োগ করে 2, 2 4 নামালাম, 2 এর ডবল, এই 1 ডবল 2 হলো, এখানে 2 দিয়ে দিলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4 হচ্ছে না, এখানে তাহলে 8 দেব, 8 দিলে 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণ 16, আর 6 22, তাহলে 18। তাহলে বর্গমূল সমান, অতএব তাহলে কী লিখব, প্রতি সারিতে যতগুলি চারাগাছ আছে তা হিসাব করে লিখি। প্রতি সারিতে 18টি করে চারাগাছ আছে, প্রতি সারিতে 18টি করে চারাগাছ আছে। এরপর আছে 3 এর 2, রোহিত ছুটিতে মুম্বাই বেড়াতে গিয়ে জানলো সেখানে উত্তর ভারতীয় খাবারের দোকান ও দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের সংখ্যার অনুপাত 5:4। যদি দুই ধরনের মোট দোকানের সংখ্যা 117টি হয়, তাহলে প্রত্যেক ধরনের দোকানের সংখ্যা কত হিসাব করে লিখি। তাহলে উত্তর ভারতীয় দোকানের সংখ্যা, খাবারের দোকানের সংখ্যা, আর দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের সংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে। তো প্রথমে অনুপাতটা লিখে নেব। উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের সংখ্যার অনুপাতটা এখানে আছে 5:4, অর্থাৎ 5 উত্তর ভারতীয় জন্য আর 4টা দক্ষিণ ভারতীয় দোকানের জন্য। মোট দোকান সংখ্যা 117, মোট দোকান সংখ্যা
সমান 117। অতএব উত্তর ভারতীয় দোকানের সংখ্যা, উত্তর ভারতীয় খাবারের দোকানের সংখ্যা সমান মোট দোকান 117 লিখলাম ইন্টু, এটা উত্তর ভারতের জন্য 5, 4 আর 5 যোগ করে 9, নিচে লিখলাম 9, এতটি। তো 9 দিয়ে 117কে ভাগ করতে হবে। প্রথম 9 1 কে 9, 27, 3 নং 27, তাহলে আমরা পেলাম 13টি। সমান না, কাটাকুটি করে 13 পেলাম, কাটাকুটি করে 13, 5 13 65 সমান 65টি। দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের সংখ্যা, তাহলে মোট আছে 117, তার সাথে গুণ করব 4/9, কারণ দক্ষিণ ভারতের জন্য 4 আর 2 যোগ করে 9 হলো, তাহলে এতটি। কাটাকুটি করলে 13, 4 দিয়ে গুণ করলে 4 13 52, তাহলে এটা হলো 52টি। তাহলে উত্তর ভারতীয় দোকানের সংখ্যা 65টি আর দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের সংখ্যা এখানে 52টি। 3 দাগে আছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা এবং 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে তা হিসাব করে লিখি। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 4টে সময় আছে, সময়গুলোকে আগে মিনিটে পরিণত করব, করার পরে সেগুলোকে লসাগু করব, করে লসাগু কত মিনিট আছে দেখব, তাহলে অত মিনিট পরে আবার একসঙ্গে বাজবে। তো প্রথমে আছে 45 মিনিট, এটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ ওটা মিনিটেই আছে, 3 2। তো 45 মিনিটটা কিছু করব না, 1 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট। তারপর আছে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টার জন্য 60 মিনিট এবং 15-র জন্য 15 মিনিট, তাহলে 60 আর 15 মিলে 75 মিনিট। তারপর আছে 1 ঘন্টা 30 মিনিট, তো 1 ঘন্টার জন্য 60 মিনিট আর এদিকে 30 মিনিট, 60 আর 30 যোগ করতে হবে, তাহলে এটা হবে 90 মিনিট। তো আমি এখানে লসাগু করব 60 15 আর তার আগে একটা 45 আছে, 45 60 75 ও 90 এর লসাগু করে পাই 45 60 75 90। প্রথমে 2 দিয়ে ভাগ দেব, এটা 45 45 থাকবে, 60-এর হাফ 30, 75 বিজোড় সংখ্যা 75 থাকবে, 45-এর হাফ 90। 2 দিয়ে ভাগ যাবে না আর, 3 দিয়ে, 3 15 45, 3 10 কে 30, 3 25 75, 3 15 45, তাহলে আবার 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 3 5 15, 10টা 10 হিসাবে থাক, 25টা 25 হিসাবে থাক, 3 5 15। এবার দেখতে পাচ্ছি 5 দিয়ে ভাগ যাবে, 5 5 1 কে 5, 5 2 10, 5 5 25, 5 1 কে 5, তাহলে অতএব লসাগু, এইগুলো সব মিনিট ছিল, তাহলে লসাগু কিন্তু মিনিটে বেরোবে। 2 3 3 5, 2 × 3 × 3 × 5, 2 3 3 5, তারপরে 1 লিখব না, 2 × 5 সমান 5 2 10, 5 10 কে 50, 3 5 15 অর্থাৎ 150, 150 এদিকে 3 2 6, 150 আর 6 গুণ করলে 150 হয়, তবু গুণটা দেখিয়ে দিই, 6 0 0, 5 4 30, 0 হাতে 3, 6 1 কে 6 আর 3 9, তো 6 15 90, 900 হয়, তাহলে এটা হলো 900, তাহলে লসাগু হলো 900। তাহলে 900 মিনিট পরে, বেলা 12টার পর 900 মিনিট পরে আবার একসঙ্গে বাজবে। তো 900 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট সেটা দেখে নিই। 900 মিনিট সমান, তাহলে 900কে
60 দিয়ে ভাগ করে দেখি, 60 দিয়ে ভাগ করছি, তাহলে 60 একে 60, এখানে পেলাম 30, তো 5 ছক 30, তাহলে এটা সমান 15। 900 মিনিট মানে এখানে হচ্ছে 15 ঘন্টা। তো বেলা 12টার পরে যদি 15 ঘন্টা হয় তাহলে এখানে লিখব, এখানে আছে কি বেলা 12টা, বেলা 12টার পর 15 ঘন্টা, বেলা 12টা প্লাস 15 ঘন্টা, তাহলে কি হচ্ছে এটা, এটা এখান থেকে যদি 12 ঘন্টা নিই তাহলে 12 আর 12 24, অর্থাৎ রাত 12টা তারপরে আর 3, বেলা 12টা প্লাস 15 থেকে 12 ঘন্টা নিলাম প্লাস 3 ঘন্টা, তাহলে এই দুটো মিলে রাত 12টা হচ্ছে, রাত 12টা প্লাস 3 ঘন্টা, অতএব এটা পরদিন ভোর 3টে, পরের দিন ভোর 3টেই একসাথে বাজবে। তো এখানে 15 ঘন্টা ছিল, আমি এটা বাড়তি করলাম। ওখানে প্রশ্ন ছিল কি কতক্ষণ পর একসঙ্গে বাজবে, আমাদের উত্তর হবে 15 ঘন্টা পরে একসঙ্গে বাজবে। যদি বলা থাকতো যে কখন বাজবে একসাথে, তাহলে বলতাম পরের দিন ভোর 3টেই একসাথে বাজবে। তো যাই হোক, এই পর্যন্ত অঙ্কটা করে আর করতে হবে না, এতটুকু যদি প্রশ্নে সেইভাবে দেওয়া থাকতো তাহলে এতটুকু করতাম। এরপরে 3-এর, এটা ছিল 3-এর 3, এরপরে 3-এর 4 আছে। 3-এর 4-এ একটি গ্রামের জনসংখ্যা 8000, ওই জনসংখ্যার 80% স্বাক্ষর ও ওই জনসংখ্যার 80% স্বাক্ষর এবং 40 স্বাক্ষরদের 40% মহিলা, ওই গ্রামে কতজন মহিলা স্বাক্ষর হিসাব করে লিখি। তাহলে 8000-এর 80% মানে কত সেটা দেখে নেব, যত বেরোবে তার আবার 40% করে কত হচ্ছে সেটা দেখে নেব, তাহলে সেটাই হবে স্বাক্ষর মহিলার সংখ্যা। তাহলে গ্রামের মোট জনসংখ্যা প্রথমে লিখে নিতে হবে, গ্রামের মোট জনসংখ্যা, সমান 80, তাহলে এই 8000 এর 8000, তাহলে এখানে কি হবে, এখানে জনসংখ্যার 80% স্বাক্ষর, তাহলে এখানে লিখব স্বাক্ষরের সংখ্যা, 80% স্বাক্ষরের সংখ্যা, হবে 8000-এর 80% সমান 8000 ইন্টু 80/100 জন, 100 জন লেখার দরকার নেই। তো 1 2 1 2, 8টা 64, 00, এটা হচ্ছে মোট স্বাক্ষর লোকের সংখ্যা, এবং 40% মহিলা, এর 40%। তো স্বাক্ষর মহিলার সংখ্যা সমান 6400, এর 40% সমান 6400 ইন্টু 40/100, 1 2 1 2, তাহলে কি হলো, 4 দিয়ে 64 শূন্য বা 640কে গুণ করব, 4 0 0, 4 4 16, 6 হাতে 1, 4 4 24, আগে 25, তাহলে এটা হলো 2560, স্বাক্ষর মহিলার সংখ্যা হচ্ছে 2560। নেক্সট আছে একটি বড় পাত্রে 13 লিটার 200 মিলিলিটার শরবত আছে। একটি গ্লাসে 60 মিলিলিটার দিয়ে ভর্তি করা গেল। বড় পাত্রে শরবত ভর্তি করতে কটি গ্লাস লাগবে হিসাব করে লিখি। তাহলে কি হলো, একটি বড় পাত্রে 13 লিটার 200 মিলিলিটার শরবত আছে। একটি গ্লাসে 60
মিলিলিটার দিয়ে ভর্তি করা গেলে বড় পাত্রে শরবত ভর্তি করতে কটি গ্লাস লাগবে, অর্থাৎ এই পরিমাণ শরবত কটা গ্লাসে ভর্তি করা যাবে সেটা বের করতে হবে। তো প্রথমে কি করতে হবে, মোট যে শরবতের পরিমাণ সেটাকে মিলিলিটারে পরিণত করতে হবে, কারণ প্রত্যেকটা গ্লাসের যত শরবত ধরে সেটা মিলিলিটারে বলা আছে। তাহলে বড় পাত্রে শরবতের পরিমাণ সমান 13 লিটার 200 মিলিলিটার। তাই গ্লাসের আয়তন মিলিলিটার দেওয়া আছে, লিটারকে মিলিলিটার করব, আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার হয়, সেই জন্য তার সাথে 1000 গুণ করলাম প্লাস 200। তো এখানে 13,000 হবে গুণ করলে, আর এখানে 200, তাহলে 13,200 মিলিলিটার। এটা হচ্ছে মোট শরবতের আয়তন বা মোট শরবতের পরিমাণ। আর একটি গ্লাসে শরবত ধরে 60 মিলিলিটার, একটি গ্লাসে শরবত ধরে সমান 60 মিলিলিটার। তাহলে এখান থেকে গ্লাসের সংখ্যা বেরোবে, অর্থাৎ গ্লাসের সংখ্যা ওই যে মোট আয়তন আছে তাকে একটা গ্লাসের আয়তন দিয়ে ভাগ করতে হবে, 13,200 তাকে ভাগ করতে হবে 60 দিয়ে। তো গ্লাসের সংখ্যা হচ্ছে 13,200 বাই 60। তো 0 0 কেটে দিলাম, 6 দিয়ে 1320কে ভাগ করতে হবে, 1320, তাহলে 6 2 12, 6 2 12, তাহলে এটা 220 সমান 220। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল যে বড় পাত্রে শরবত ভর্তি করতে কটি গ্লাস লাগবে, অতএব 220টি গ্লাস লাগবে। নেক্সট আছে সরলফল লিখি, এখানে 3 এর 6। তো লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট 4 বিয়োগ 2.07, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, গুণ 2.5 ভাজক 1.93, এর সরল করতে হবে। 4 বিয়োগ 2.07 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2.5 ব্র্যাকেট শেষ করে ভাজিতক 1.93। তাহলে 4 থেকে প্রথমে 4.00, তার থেকে বিয়োগ করছি 2.07, তাহলে 7 আর 3 দিলে 10, হাতে 1, 1 আর 9 দিলে 10, হাতে 1, 1, তাহলে হলো সমান 1.93, এই বিয়োগটা হলো ইন্টু 2.5 ভাজিতক 1.93। এবার এটা গুণ করে ভাগ করাচ্ছে, বরং আমরা এক কাজ করি যে 1 দশমিক, তাহলে এটা 193 বাই দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দেব, গুণ 2.5 অর্থাৎ 25 লিখব, একের পিঠে যেহেতু একটা দশমিকের পর একটা অঙ্ক আছে, একের পিঠে একটা শূন্য দেব, আর ভাগ চিহ্ন দিয়ে আমরা 193 বাই দশমিকের পরে দুটো অঙ্ক, একের পিঠে দুটো শূন্য দেব। তাহলে কি পেলাম, তাহলে পেলাম এখানে 193 বাই 1000, এটা 25 বাই 10, আর ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এই ভগ্নাংশটা উল্টে লিখব, অর্থাৎ এই হলো। এবার দেখো উপর নিচে দিব্যি 193 কেটে দিতে পারছি, 100 কেটে দিতে পারছি, তো সমান থাকছে 25 বাই 10, আর 25কে 10 দিয়ে ভাগ করলে 2.5 হয়। এরপরে এটা হলো 6-এর দাগ। এবার 7-এর দাগে আছে দেখো, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24×11/15 কিলোমিটার রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন ধরে রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ের কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি
দিনের প্রতিদিন কতটা রাস্তা তৈরি করতে হবে তা হিসাব করে লিখি। তাহলে তাদের মোট 33 দিনে 24×11/15 কিমি রাস্তা তৈরি করতে হবে। তো তারা প্রতিদিন 11/15 কিমি করে রাস্তা 25 দিন ধরে তৈরি করেছে। তাহলে 25 দিনে কত রাস্তা তৈরি করলো সেটা প্রথম বের করে নিতে হবে। আর 25 দিন পড়ার সময় থাকছে কত, 33 থেকে 25 বিয়োগ করব, সেক্ষেত্রে 8 বেরোবে। তাহলে কতটা রাস্তা তৈরি হয়ে গেল সেটা আগে দেখে নিই। তাহলে হাতে কত সময় আছে, আর সময় আছে মোট ছিল 33 দিন, 33 থেকে 25 দিন পার হয়ে গেছে। তো এখানে হবে 8 দিন, 8 দিন সময় আছে। আর মোট রাস্তা 25 দিনে মোট রাস্তা তৈরি হলো 25 দিনে মোট রাস্তা তৈরি হলো। একদিনে হয়েছে 11/15 অংশ, এর সাথে 25 গুণ করলাম কিমি। তাহলে 5 দিয়ে 3 5 15, এটা 5 5 25, তাহলে হচ্ছে 5 11 55, 55/3 কিমি এতটা রাস্তা অলরেডি হয়ে গেছে, এটা 25 দিনে। তাহলে বাকি রাস্তা, মোট রাস্তার পরিমাণ দেখি। রাস্তা তৈরি করতে হবে কত, রাস্তা তৈরি করতে হবে সমান 24×11/15 কিমি রাস্তা তৈরি করতে হবে। তাহলে পূর্ণ ভাঙতে হবে, 24 আর 15 গুণ করব, তার সাথে 11 যোগ করব, তো 24 15, 4 5 20 0, 4 5 20 0 হাতে 2, 5 2 10 আর 2 12, 4 2, তাহলে এটা হচ্ছে 0, এখানে হলো 6, এখানে হলো 3, অর্থাৎ 360 হয়েছে। এর সাথে 11 যোগ করতে হবে, এটা হলো 1 7 3, তাহলে সমান 371/15 কিমি। তাহলে এই রাস্তাটা তৈরি করতে হবে। তাহলে এটা তৈরি হয়ে গেছে, এর থেকে এটা বিয়োগ করব, তাহলে কত অবশিষ্ট বাকি আছে সেটা বেরিয়ে যাবে। তো বাকি রাস্তার পরিমাণ, তাহলে রাস্তা তৈরি করতে হবে 371/15 কিমি এবং তৈরি হয়ে গেছে 55/3 কিমি। তো এখানে 3 এবং 15 এর লসাগু করতে হবে। আমরা জানি 3 ও 15 লসাগু 15, 15 দিয়ে 15কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 371কে গুণ করছি, তাহলে 371ই হবে। 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 55কে গুণ করতে হবে। 5 5 25 5 হাতে 2, 5 5 25 আর 2 27, তাহলে এখানে হলো 275 কিমি। তো এই 371 থেকে 275 বিয়োগ করতে হবে। তাহলে 5 আর 6 দিলে 11 হয়, 5 আর 6 দিলে 11, হাতে 1 8, 8 আর 9 দিলে 17, তাহলে এটা হলো 96 সমান 96/15। তো আমি 13 দিয়ে কাটাকুটি 3 দিয়ে কাটাকুটি করতে পারবো, 3 5 15 আর 3 3 নয়, 3 9, তাহলে এটা হলো 32/5 কিমি রাস্তা এখনও বাকি আছে। আর এই রাস্তাটা করতে হবে 8 দিনে। তাহলে 8 দিনের প্রতিদিন রাস্তা তৈরি করতে হবে এই যে বাকি রাস্তাটা আছে 32/5, একে 8 দিয়ে ভাগ করব কিমি। তো এটা হবে 32/5, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম, তাহলে 1 এর 8 লিখবো আমরা কিমি। 4 8 32, 4 সমান 4 এর 5 কিমি। তাহলে 4 এর 5 কিমি করে প্রতিদিন রাস্তা তৈরি করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।